আপনারা যদি আমার মতো এরকম অ্যাক্সিডেন্টালি হাত থেকে বারবার ফোন পড়ে যায় তাহলে এইটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। এই ধরনের ডিউরেবল ফোনগুলো দেখা যায় যে নর্মালি কিনতে গেলে 20 থেকে 25,000 টাকা খরচ করা লাগে, বাট আমার হাতের এই ডিভাইসটার প্রাইস মাত্র 10,999 টাকা। তার মানে 11,000 টাকা দিয়ে আপনি এরকম একটা ডিউরেবল ফোন পাচ্ছেন। আর এইটা আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনেরই একটা ফোন Gen X2, যেটা তারা ক্লেম করতেছে অনেক বেশি ডিউরেবল একটা ফোন। এটাকে আমরা অনেকভাবেই টেস্ট করে দেখেছি, এটা আসলেই অনেক ডিউরেবল ফোন এবং এটাকে ভাঙা মোটামুটি অসম্ভব বলতে পারেন। অসম্ভব না, কারণ ফোন যেহেতু লোহা দিয়ে তৈরি হয় না, ভাঙা যাবে, বাট নর্মালি দেখা যায় যে এতটুকু ডিস্টেন্স থেকে একটা ফোন পড়লে মোটামুটি ভেঙে যায় কিংবা ড্যান্ট পড়ে যাওয়ার চান্স থাকে। বাট এটাকে আমি অনেকভাবে টেস্ট করেও এটাকে ভাঙতে পারি নাই এবং এটা আমার কাছে অনেক বেশি ডিউরেবল মনে হয়েছে। তো এটাকে আমরা কিছু ডিউরেবিলিটি টেস্ট করেও আপনাদেরকে দেখাবো, আর তার পাশাপাশি তো অবশ্যই জানাবো যে এই ফোনটা আসলে শুধুমাত্র ডিউরেবল নাকি আসলে কাজের। তার মানে হচ্ছে এটার ভিতরে আসলে মাল মশলা কিছু আছে কিনা সেটাও তো টেস্ট করে দেখতে হবে, কারণ একটা ফোন যদি লোহার মতো শক্ত হয় বাট সেটা চলে হচ্ছে একদমই খচ্চপের গতিতে আর ক্যামেরার অবস্থা খুবই বাজে হয়, তাহলে কিন্তু হবে না। অবশ্যই সেই ব্যাপারগুলোতেও তাদেরকে নজর দিতে হবে এবং এই Gen X2টা আসলে ওই দিক থেকে কতটুকু পারফেক্ট সেটা তো অবশ্যই জানাবো। তার আগে এটার ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। এইটার ডিজাইন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। দেখতে কিছুটা আইফোনের মতো লাগতেছিল এর ক্যামেরা বামটা, এবং এর ব্যাক সাইডের যে ডিজাইনটা রয়েছে এইটাও মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে হাতের যে ফিঙ্গারপ্রিন্ট কিংবা স্মাজেস এগুলো খুব একটা লেগে থাকে না, একদমই মানে সলিড। আর হচ্ছে যেহেতু এটা ডিউরেবল ফোন, স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটা ম্যাট হওয়ার ফলে স্ক্র্যাচও পড়তে দেখি না। এবং এটাকে আমি কাভার ছাড়াই হচ্ছে যে 10-12 দিনের মতো ইউজ করেছি এবং একটা স্ক্র্যাচও আমি এখনো দেখতে পাই নাই। ইভেন এর ফ্রন্ট সাইডে একটা প্রি প্রোটেক্টর লাগানো থাকে, যে প্রোটেক্টরটাও মোটামুটি ভালোই কাজের, বাট এটার মধ্যে খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যায়। আপনি চাইলে সেটাকে উঠিয়ে ফেলতে পারবেন এবং অবশ্যই একটা ভালো স্ক্রিন প্রোটেক্টর ইউজ করবেন, যদিও কিনা এর বক্সের মধ্যে স্ক্রিন প্রোটেক্টরটাও দেওয়া রয়েছে। এর বটমের দিকে আসলেই 3.5mm অডিও জ্যাক পাবেন এবং প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং প্রাইমারি স্পিকার গ্রিল। এর স্পিকারের সাউন্ড কোয়ালিটি এভারেজ লেভেলের ছিল। এটা যখন একদমই ফুল ভলিউম দেওয়া যায় তখন সাউন্ডের কিছুটা ডিস্টরশন দেখা যায়। 80% ভলিউমে ঠিকঠাকই আছে এবং এটা একটা মোনো স্পিকার, এটাতে স্টেরিও স্পিকার আসলে আশাও করা যায় না এই বাজেটের ফোন থেকে। দেন যদি আপনি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম রকার পাচ্ছেন, আর এই পাওয়ার বাটনের মধ্যে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে এবং এইটা মোটামুটি ফাস্ট এবং একুরেট ছিল। এই বাজেটের ফোনগুলো থেকে আমরা এরকমটাই আশা করে থাকি। দেন যদি টপ সাইডে আসেন তাহলে এই জায়গায় কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না এবং এই বাজেটের ফোন থেকে আমরা এটা আশাও করি না। তারপর লেফট সাইডে থাকছে এর সিম ট্রে, যেখানে আপনি 2টা সিম কার্ড এবং একটা SD কার্ড ইউজ করতে পারবেন। এই ধরনের বাজেট রেঞ্জের ফোনগুলোতে এক্সটার্নাল SD কার্ড ইউজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে মিড রেঞ্জ কিংবা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এখন SD কার্ড ইউজ করার সুযোগ থাকে না এবং ওইগুলোতে আসলে দরকার হয় না। এই ধরনের বাজেট ফোনগুলোতে যখন আপনি SD কার্ড ইউজ করবেন, এটার ইন্টারনাল স্টোরেজটাকে আপনি যত বেশি ফাঁকা রাখবেন, ফোনটা কিন্তু তত লং টাইম ধরে আপনাকে বেটার একটা সাপোর্ট দেবে এবং এর পারফরমেন্সটা ভালো থাকবে। যার কারণে আমি সবাইকে রিকমেন্ড করবো যে খুবই ভালো মানের একটা SD কার্ড ইউজ করার জন্য। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই ফোনটা খুবই ডিউরেবল, তো চলুন আরেকবার ফেলে দেখি যেটা ভাঙে কিনা। না, এই যে এখন পর্যন্ত এটা ঠিকঠাকভাবেই রয়েছে, কোনো অবস্থাতেই ভাঙে নাই। এখন বলবেন যে ভাই আপনি তো ফোনের ব্যাক সাইড ফালতেছেন, এটা ডিসপ্লে তো ভেঙে যাবে। তো চলুন এটা ডিসপ্লেটাকে নিচের দিকে ফেলে দিই যে ডিসপ্লেটা ভাঙে কিনা। টেবিল থেকে এটা ডিস্টেন্স 1 ফিটের মতো হবে। এই যে এটা ডিসপ্লে কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাকভাবেই কাজ করতেছে এবং ভাঙে নাই, তো এটা মোটামুটি ভালোই ডিউরেবল। তো চলুন আউটডোরে গিয়ে আমরা 2-1টা টেস্ট করে দেখি যে আসলে এটা কতটা ডিউরেবল। এটাকে এখন আমরা এত দূর উপর থেকে ফেলে দেখবো যে ভাঙে কিনা। না, এটা এখন পর্যন্ত ঠিকঠাক রয়েছে, ভাঙে নাই। আমরা এখন আরেকটু উপর থেকে এটাকে ফেলে দেখবো। এইরকম যে আমার হাইট থেকে ফেলতেছি, মোটামুটি 5.5 ফিট উপর থেকে ফেলবো এখন নিচের দিকে। স্টিল নাও এই যে এটা এখনো ঠিকঠাকভাবেই কাজ করতেছে। এটা ডিসপ্লে কিন্তু এখনো ভাঙে না। এখন কভার যদি খুলি, এই যে কভার খুললেও কিন্তু কোনো অবস্থাতেই ভাঙে না। এখন অনেকেই বলতে পারেন যে কভার লাগিয়ে কেন আমি ড্রপ টেস্ট করতেছি, কারণ ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে যে ফোনটাকে ইউজ করার সময় কভার লাগিয়ে ইউজ করবে। তো এটাকে আমরা আরেকটু উপর থেকে ফেলে দেখছি এটা ভাঙে কিনা। এতটুকু ডিস্টেন্স থেকে ফেলবো এখন, এবং এটা এতটুকু ডিস্টেন্স থেকে পড়ার পরে দেখেন যে ডিসপ্লে কিন্তু কোনো অবস্থাতেই ভাঙে না এবং ঠিকঠাকভাবে কাজ করতেছে। তার মানে হচ্ছে মোটামুটি ভালোই ডিউরেবল ফোন এটা। নাও কথা বলা যাক এটার ডিসপ্লে নিয়ে। এই জায়গায় 6.8 ইঞ্চির একটা LCD প্যানেল ইউজ করা হচ্ছে, যেটা রেজুলেশন হচ্ছে HD, মানে এটা ফুল HD রেজুলেশন না, একটা 720p ডিসপ্লে। তার উপরের দিকে একটা ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে। এই জায়গায় যদি একটা 500 ক্যামেরা ইউজ করা যেত তাহলে দেখতে একটু বেশি মডার্ন মনে হতো। তারপরেও এটা নিয়ে কমপ্লেন করবো না, এর যে ওয়াটার ড্রপ নচটা রয়েছে সেটা অনেক বেশি ছোট, কিন্তু এর চারপাশের বেজেলটা একটু মোটা মনে
হচ্ছে, স্পেশালি হচ্ছে এর বটম চিনটা একটু বেশি মোটা। এটা যদি একটু ন্যারো করা যেত তাহলে দেখতে বেশি প্রিমিয়াম লাগতো, যদিও কিনা এই বাজেটের ফোন থেকে আমরা এটা আশা করেই থাকি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে এই বাজেটের একটা ফোনের ডিসপ্লেতে থাকছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, তার পাশাপাশি 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, যার কারণে এটার টাচ রেসপন্স খুবই ভালো ছিল, মিস টাচ হতেও দেখি নাই, খুবই ভালোভাবেই কাজ করতেছিল। কিন্তু এর যে 120 হার্জটা রয়েছে সেটা ফ্ল্যাগশিপ ফোনের যে 120 হার্জ সেটার মতো এতটাও বাটার স্মুথ ছিল না। এইটা আমার কাছে মনে হচ্ছিল যে 90 হার্জের মতোই কাজ করতেছে এবং মোটামুটি ভালোই স্মুথ ছিল। আর স্পেশাল ব্যাপার হচ্ছে যে এটাতে আপনি চাইলেই সেটিংসে গিয়ে 90 হার্জ 120 হার্জে সিলেক্ট করতে পারবেন, যার কারণে যারা 60 হার্জে ইউজ করতে চান তারা চাইলে 60 হার্জে ইউজ করতে পারবেন। তখন দেখা যাবে যে আপনার ব্যাটারি চার্জটা আরো বেশি সময় ধরে থাকছে। যেহেতু এটা একটা 720p ডিসপ্লে, যার কারণে অনেক বেশি কাছ থেকে দেখলে এটার শার্পনেসের কিছুটা ঘাটতি দেখা যায় এবং মনে হয় যে রেজুলেশনটা আরেকটু বেশি বেটার হলে ভালো লাগতো। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটা দিয়ে যখন আপনি ইউটিউবে ভিডিও দেখবেন তখন চাইলে আপনি ফুল এইচডি রেজুলেশনের ভিডিও প্লেব্যাক করতে পারবেন। এর ব্যাক সাইডে তাকালে মনে হয় যে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু না, এই জায়গায় 52 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি ভালোই ছিল। এই বাজেটের ফোন থেকে আমরা এই ধরনের ক্যামেরায় আশা করে থাকি। আর এখনকার সময় 30-35 হাজার টাকার ফোনের মধ্যেও দেখা যায় যে একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়ে থাকে, তো সেই জায়গায় 11,000 টাকা দামের একটা ফোনের মধ্যে একটাই আমরা আশা করে থাকবো। আর 52 মেগাপিক্সেলের যে মেইন লেন্সের ছবিগুলো রয়েছে সেটা এই বাজেটে আমার কাছে ভালোই মনে হয়েছে। আপনি যখন শক্ত হাতে ছবি তুলবেন তখন মোটামুটি ভালোই ইউজফুল ছবি তুলতে পারবেন। যদি আপনি একটু নাড়ানাড়ি করে ছবি তুলেন তখন দেখা যাচ্ছিল যে ছবিগুলো একটু ব্লার হয়ে যাচ্ছিল কিংবা ওভার শার্প ছবি আসতেছিল, ব্লার হয়ে যাচ্ছিল। আমি যখন শক্ত হাতে ছবি তুলতেছিলাম তখন মোটামুটি ভালোই ছবি তুলতেছিলাম। এই বাজেটের ফোনগুলো কিনে খুব বেশি মানুষজন যে ফটোগ্রাফি করবে ব্যাপারটা এমন না, দেখা যায় যে টুকটাক ডকুমেন্ট স্ক্যান কিংবা জাস্ট মেমোরি ধরে রাখার জন্য কিছু ছবি তোলে, এই ধরনের কাজ খুবই ইজিলি করা যাচ্ছিল। এটা ছবি মোটামুটি শার্প এবং ডিটেইল ছিল, কিন্তু ডাইনামিক রেঞ্জটা যদি আরেকটু ভালোভাবে কন্ট্রোল করতে পারতো তাহলে ছবিগুলো আরেকটু বেশি সুন্দর আসতো। কিন্তু ছবিগুলো স্যাচুরেটেড, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তাছাড়াও এটা দিয়ে আমি পোর্ট্রেট ফটোগ্রাফি করে দেখেছি এবং এই বাজেটের ফোন অনুযায়ী পোর্ট্রেট ছবিগুলো খুবই ভালো ছিল, ভালোই এজ ডিটেক্ট করতে পারে। দেখা যায় যে 10টা ছবি তুললে 10টার মধ্যে মোটামুটি 8টাই কিন্তু ইউজফুল তুলে, মাঝে মাঝেই দেখা যায় যে এজ ডিটেক্ট মিস করতেছিল, যে এটার পরিমাণ অনেকটাই কম ছিল। বাজেট অনুযায়ী এটার ক্যামেরা ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু আমার এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল। আর ফ্রন্টে ইউজ করা হচ্ছে একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই বাজেটের ফোন থেকে আমরা 5 মেগাপিক্সেলের ক্যামেরাগুলাই পাই। এই ধরনের বাজেট ফোনগুলো দিয়ে যে মানুষজন অনেক বেশি সেলফি তুলে ব্যাপারটা এরকম না। এটা দিয়ে আমি সেলফি তুলে দেখেছি যে মোটামুটি এভারেজ লেভেলের ছিল। এই ধরনের ডিভাইসগুলো দিয়ে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ভিডিও কলেই বেশিরভাগ মানুষ কথা বলে থাকে এবং এই ধরনের কাজগুলো অনায়াসেই করতে পারবেন। বাই দ্য ওয়ে, এর ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটি মোটামুটি ইউজফুল ছিল। এই বাজেটের ফোন থেকে আমরা এই ধরনের ভিডিওই দেখে থাকি। নাও ফাইনালি কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এই বাজেটের ফোনগুলো থেকে আমরা খুব বেশি একটা পারফরমেন্স কিন্তু পাই না এবং বেশিরভাগ মানুষই দেখা যায় যে এই ধরনের ফোন কিনে খুব বেশি একটা গেমিং টেমিং করে না, জাস্ট রেগুলার লাইফে ইউজ করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে বেশিরভাগ সময় কাটায়, ফেসবুক ইউটিউবেই থাকে। এই ফোনটার মধ্যে এসওসি হিসাবে ইউজ করা হয়েছে ইউনি এসওসি T615 একটা এসওসি, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং এই বাজেটের ফোনগুলোর মধ্যে গণহারেই কিন্তু এই ধরনের এসওসি গুলো ইউজ হয়। এই ফোনটাকে আমি বেশ কিছুদিন ইউজ করলাম, আমার কাছে খুব একটা ল্যাগ হ্যাং মনে হয় না, কিন্তু অ্যাপ ওপেনিং ক্লোজিংটা আরেকটু ফাস্ট হলে বেশি ভালো লাগতো এবং দেখা যায় যে 4-5টা অ্যাপ একই সাথে যখন আমি রান করতেছিলাম তখন একটু ল্যাগ হ্যাং আমি দেখতে পাই। এই ধরনের যে ফোনগুলো রয়েছে মানে বাজেট রেঞ্জের ফোনগুলো, সেগুলোতে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা লাইট অ্যাপগুলো ইউজ করার জন্য। যেরকম আমি যখন ইউজ করি তখন ফেসবুকের যে মেইন অ্যাপ সেটা ইউজ করতেছি, তারপর হচ্ছে মেসেঞ্জার মেইন অ্যাপ ইউজ করতেছি। তো আপনি যদি মেইন অ্যাপগুলো ইউজ না করে আপনি যদি লাইট অ্যাপগুলো ইউজ করেন তখন দেখা যাবে যে আরেকটু স্মুথলি কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং আরেকটু বেশি অ্যাপ ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ফোনটার মধ্যে কিন্তু 4GB র্যাম ইউজ করা হয়েছে। তারা যদিও বক্সের মধ্যে লিখে রাখছে হচ্ছে 8GB র্যাপিড মেমোরি। আমি এইটা নিয়ে হচ্ছে যে আগের বারও কমপ্লেন করি, তারা অবশ্যই 4GB যদি লিখে দিত তাহলে বোঝা যেত যে 4GB হচ্ছে যে ডেডিকেটেড র্যাম, তারপর হচ্ছে যে 4GB ভার্চুয়াল র্যাম, কিন্তু তারা হচ্ছে বক্সের মধ্যে ডিরেক্টলি লিখে দেয় হচ্ছে যে 8GB র্যাপিড র্যাম। এটা মোটামুটি স্ক্যাম বলতে পারেন। ওয়ালটনকে আমি আবারও একটু রিকোয়েস্ট করবো যে ভাই প্লিজ বক্সের মধ্যে 4GB প্লাস 4GB লিখে দেন যাতে করে মানুষজন বুঝতে পারে। তো এটার মধ্যে হচ্ছে যে 4GB র্যাম ইউজ করা হচ্ছে এবং 4GB র্যাম দিয়ে 2-4টা অ্যাপ খুব ভালোভাবেই চলতেছিল, কিন্তু অনেকগুলো অ্যাপ যখন ব্যাকগ্রাউন্ডে চলে আসে তখন দেখা যায় যে লাস্টের যে অ্যাপগুলো থাকে সেগুলোকে কিল করে দিচ্ছিল। কিন্তু বাজেট অনুযায়ী এটার পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। যারা রেগুলার লাইফে ইউজ করতে চান, লাইক সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপে সময় কাটাবেন, বেশিরভাগ সময় মিডিয়া কনজিউম করবেন, তাদের জন্য এটা পারফেক্ট। এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14-এ পাবেন এবং এটার মধ্যে একটা ডিডো ওএস ইউজ করা হয়েছে। এই জায়গায় আমি বলবো যে ওয়ালটনের আরেকটু কাজ করা উচিত, যেহেতু এখন অ্যান্ড্রয়েড 16 চলে আসছে, মানে অ্যান্ড্রয়েড 16-এর বেটা ভার্সন চলে আসছে, অ্যান্ড্রয়েড 15 মার্কেটে মোটামুটি 1 বছর ধরে আছে। তো সেই জায়গায় একটা ফোনের মধ্যে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাওয়াটা খুব একটা ভালো ব্যাপার না, যেহেতু এই ধরনের বাজেট রেঞ্জের ফোনগুলোতে মেজর কোনো সফটওয়্যার আপডেট আমরা পরবর্তীতে আর পাই না। তো সেক্ষেত্রে যদি অ্যান্ড্রয়েড 15 থাকতো তাহলে কিন্তু আমরা 1 বছর অলরেডি এগিয়ে থাকতাম, কিন্তু এই জায়গায় আমরা 1 বছর পিছিয়ে আছি। তাছাড়াও এই ফোনটার মধ্যে ওয়ালটন অনেকগুলো ফিচার দিয়েছে, যেরকম স্মার্ট কন্ট্রোল, স্মার্ট মোশন, সাইট অ্যাপ্লিকেশন বার, অ্যাপ লক, এই ধরনের আরো অনেকগুলো ইউজফুল ফিচার তারা দিয়েছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এই ফোনটার ওজন 200 গ্রামেরও বেশি এবং হাতে নিতে খুবই বাল্কি লাগে। এটার মধ্যে একটা 5000 mAh ব্যাটারি
ব্যাটারি ইউজ করা হয়েছে, যেই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা খুব বেশি একটা পাওয়ার হাঙ্গি না, যার কারণে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। অনায়াসেই এটা দিয়ে আপনি 8 থেকে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। যদি গেমিং করেন তাহলে হয়তো বা ব্যাটারি ব্যাকআপটা আরেকটু কম পেতে পারেন, তারপরেও ওভারঅল আপনি এটা থেকে অনেক ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে 11,000 টাকা দিয়ে আসলে এই ফোনটা আপনি কিনবেন কিনা। এই ফোনটা আমি তাদেরকেই রিকমেন্ড করবো যাদের হাত থেকে হচ্ছে যে অ্যাক্সিডেন্টালি অনেক বেশি ফোন পড়ে যায় কিংবা ফোন মাঝে মাঝে পানিতে পড়ে যাওয়ারও রিস্ক থাকে, তাদেরকেই আমি এই ফোনটা রিকমেন্ড করবো, কারণ এটা খুবই ডিউরেবল একটা ফোন। এবং যারা হচ্ছে 10-12,000 টাকা 11,000 টাকা দিয়ে একটা ফোন কিনতে চান, ডিউরেবল ফোন দরকার, তাদের কাছে এইটা ছাড়া আর অন্য কোনো অপশন মনে হয় না যে মার্কেটে আছে, এবং আমি তাদেরকে এটা রিকমেন্ড করতেই পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।